গুড মর্নিং, শুভ সকাল। আজ বুধবার, ঘড়ির কাঁটা 12টার ঘরে। চা খেতে বসে জানলার দিকে তাকিয়েই আছি। দেখুন না, কালো করে আসলো। একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নামবে। আজকে সকালের দিকেও খুব বৃষ্টি হয়েছে। পুপু ইন্দ্র আজ আসানসোল যাবে, কালকে ওদের ম্যাচ রয়েছে। তা 3টের সময় বেরোবে। ইন্দ্র রাইফেল ক্লাবে গেল, যাওয়ার আগে বলে গেছে তাড়াতাড়ি রেডি বেড়ে নামাও, আমরা বেরোবো। ঠিক আছে। কি রান্না করব বুঝতে পারছি না, জানেন। এই এত দূরের রাস্তা গাড়ি করে যাবে তো, পুপু ভারী কিছু খেতে চায় না। এবারে ভাত খেয়ে তো বেরোবেই, ভাতের সঙ্গে কি রান্না করব। যখন যে বাড়ি থেকে বেরোবে তাকে একটু আমিষ খাইয়ে বাড়ি থেকে বের করা উচিত। আমিষ বলতে মাছ। আমার মা ঠাকুমারা তো এরকমই বলে। কালকেও মাছ খেয়েছি, ভোলা মাছের ঝাল কি ভালো হয়েছিল। রাতে পুকুর জন্য রেখেছিলাম, ও তো রাতে মাছ খেতে চায় না, কিন্তু মাছের ঝোলের কালারটা দেখে বলছে মা আমাকে দাও। সে দিলাম, বলে দারুণ হয়েছে। দুপুরে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিল, সেই কারণে আর মাছের ঝালটা খেতে পারিনি। তা ভাবছি কাটাপোনা মাছ আছে, গতকালকে ডাল আছে, পুরোটা শেষ হয়নি। মাছ ভাজা, ডাল আর ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আলু ভাজি। বলুন, একদম হালকা ফুলকা খাওয়া। এবারে আমার মনটা যে কি খারাপ লাগছে জানেন। পুপু ইন্দ্র যখনই আসানসোল কিংবা যেখানে যেখানে খেলতে যায়, আমার অতটা মন খারাপ লাগে না, কারণ ফড়িং থাকে, আমি থাকি, একা বেশ ভালোই লাগে। কিন্তু এবারেরটা আমার মন কেমন খারাপ লাগছে। খালি মনে হচ্ছে এই ভাঙাচোরা ঘরের মধ্যে আমি কি করে একা একা ফড়িংকে নিয়ে থাকবো। যদি সম্ভব হতো তাহলে ওদের সঙ্গে বেরিয়ে যেতাম। গেটে তালা মেরে একটু বাইরে বেরোতে পারলেই এখন মনের থেকে শান্তি পাবো, কিন্তু উপায় নেই। এই যখন তখন বেরিয়ে গেলে ফড়িংকে কে দেখবে বলুন তো। আর আমি চাই না ওদের যেখানে রেখে যায় সবাই সেখানে রাখতে। ফ্রিজে কি আছে দেখি, আমার ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। বাড়িতে দুদিন কাজ বন্ধ, এখন টুকটাক যে কাজকর্মগুলো আছে ঘরের সেগুলো সেরে ফেলবো, বুঝেছেন। জানি এখন ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই, আবার ধুলোবালি এসে সব ময়লা করে দেবে, কিন্তু কিছু করার নেই। এত অপরিষ্কার ঘরে না থাকা যায় না, মনটা পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে। কোথায় গেল রে বাবা ঢ্যাঁড়স। ইন্দ্রকে বলেছি ওল ঠোল আনবে না, না ভাল লাগে না ওল খেতে গো। আর পরপর অনেক দিন খেয়েছি, প্রিয় জিনিসও বারবার খেলে মন উঠে যায় সেই জিনিসটা থেকে, তাই না। ফ্রিজটার অবস্থা খুবই খারাপ, পরিষ্কার করব কালকে, রান্নাবান্নার চাপ রাখবো না। উল্টো রথের দিন যখন জগন্নাথদেবকে এই রথের মধ্যে বসিয়েছিলাম, আপনাদের মধ্যে 2-1জন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে জগন্নাথদেবকে শুধু রথে বসিয়ে রাখলেই হয় না, তাকে ফুল মিষ্টি এগুলো দিতে হয়। তোমার মধ্যে তো সেরকম কোনো ভক্তি নেই। আবার তার নিচে অনেকে লিখেছেন বাবা ঘরে গোপাল আছে তাকেই পুজো করে না, ও আবার জগন্নাথ দেবকে মিষ্টি দেবে। কি বলুন তো, আপনি ভগবানকে যে ভক্তিটা দেখাতে পারছেন, আমিও ভগবানকে সেই ভক্তিটাই দেখাতে পারবো, তাহলেই ভগবান আমার প্রতি খুশি হবে, সেটা তো নয়। ভগবান আমার ভক্তি নিচ্ছে কি না নিচ্ছে সেটা ভগবানের উপরেই ছেড়ে দিলে ভালো হয়। আমি যখন যে ভগবানের আরাধনা করি তখন সেই ভগবানের স্বভাব চরিত্র গুণগুলোকে অনুকরণ করার চেষ্টা করি। যেমন শিবের আরাধনা করছি, আমরা কি শুনি, শিব ঠাকুর অল্পতেই সন্তুষ্ট। তাই আমি শিবের কাছে সেটাই চাই, ভগবান আমি যেন তোমার মতন অল্পতেই সন্তুষ্ট হতে পারি। তারপরে যখন কৃষ্ণ পুজো করি, আমার খালি মনে হয় যে শ্রীকৃষ্ণর ওপরে কত বিপদ এসেছিল। কখনো পুতনা রাক্ষসী আসছে বধ করতে, কখনো কংস আসছে বধ করতে, কিন্তু উনি লড়াই করেছে। কুরুক্ষেত্রর মতন ওইরকম একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মাথা স্থির রেখে অর্জুনকে বুদ্ধি দিতে পারছে। ভাবুন তো, আমাদের সামনে লাঠি কাটাকাটি হয়ে গেলে কেমন অস্থির হয়ে যাব, কিন্তু শ্রীকৃষ্ণ অস্থির হননি। উনি একদম ঠান্ডা মাথায় অর্জুনকে বুদ্ধি দিতে পারছে। আমি যখন কৃষ্ণ পুজো করি তখন এই জিনিসটাকে অনুকরণ করার চেষ্টা করি, যে ভগবান তোমার মতন যেন বিপদেও বুদ্ধি স্থির রাখতে পারি, আমি যেন চঞ্চল না হয়ে যাই। যখন লক্ষ্মী পুজো করি আমরা কি শুনি, একজন মেয়েকে লক্ষ্মীমন্ত বলতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার, নিশ্চয়ই সেই গুণগুলো লক্ষ্মী ঠাকুরের মধ্যে রয়েছে। সেই রকমই সংসারটাকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষগুলোর খেয়াল রেখে ওই
লক্ষ্মী ঠাকুরের গুণগুলোকে নিজের মধ্যে অনুকরণ করার চেষ্টা করি। সরস্বতী পুজোর সময় কী ভাবি যে সরস্বতী ঠাকুরের তো প্রচুর গুণ, তো গুণটা কী করে হয়েছে? অনেক কিছু শিখে 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 নিজের গুণ বাড়িয়েছে, কখনো গান, কখনো বই পড়ে জ্ঞান, সেইগুলোকে অনুকরণ করার চেষ্টা করি। ভগবানের পুজো ওই উপাচারে নয়, যে কতটা ফুল মিষ্টি জোগাড় করে ভগবানকে খুশি করতে পারছি তা নয়। আমরা যখন যে দেবতার আরাধনা করব তখন সেই দেবতাকে কিছুটা হলেও অনুকরণ করব। তাতেই দেখবেন জীবনের অর্ধেক সমস্যা শেষ হয়ে যায়। অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, বিপদের মধ্যে মাথা ঠান্ডা রাখতে হবে, সংসার যখন পেতেছি সংসারটাকে গুছিয়ে গাছিয়ে লক্ষ্মীমন্ত হতে হবে। তারপরে সব গুছিয়ে গেছে সরস্বতীর মতন অনেক জ্ঞান গুণ অর্জন করতে হবে, তবেই না ভগবানের পুজো। আপনি ভগবানকে কি দেবেন? কি আছে আমাদের কাছে? এই রূপ রস গন্ধ ফল ফুল সবই ওনাকে আমরা কিচ্ছু দিতে পারবো না। শুধু আমরা যখন যে দেবতার আরাধনা করব তখন সেই দেবতাকে একটু অনুকরণ করব, ব্যাস। ভক্তি নিয়ে এত প্রশ্ন তুললে না ভণ্ডামিটা বেড়ে যায়। আমি গোপালকে স্কুলে পাঠাতে পারবো না, আমি গোপালকে কোলে করে নিয়ে আদারে বাদারে ঘুরতে পারবো না। যারা পারে তারা ভক্তির উচ্চ পর্যায়ে চলে গেছে, আমি পারবো না। তাই গোপালকে নিয়ে সবাই যেরকম করছে আমি সেরকম করতে পারি না। আমার কাছে পুজো মানে এটাই, যখন যে দেবতার আরাধনা করছি তখন সেই দেবতাকে একটু অনুকরণ করা, ব্যাস। এখনকার ছেলেমেয়েরা এই যে অতি ভক্তি দেখে না ওরা আর ভগবানের কাছাকাছি যেতে চায় না। আমাদের হিন্দু শাস্ত্রে এত ভালো 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 বই রয়েছে যেখানে ভগবানের অনেক কথা লেখা রয়েছে, সেগুলো পড়তে হবে। সে যাই হোক, যেমন আমার মহাভারত দেখতে খুব ভালো লাগে। যখন যখন মন খুব অস্থির হয়ে যায়, একটুখানি জীবনটা টালমাটাল হয়ে যায়, আমি মহাভারত দেখি। আমার মহাভারত দেখলে মনে হয় না প্রত্যেকটা ক্যারেক্টার থেকে অনেক কিছু শেখার রয়েছে। যেমন ভীষ্মর জীবন থেকে আমি ভীষণ ইন্সপায়ার, যে কত কি ওলট পালট দেখার পরেও সে বেঁচে রয়েছে, শেষ দেখব, মরে যাওয়ার ইচ্ছা নেই। যেমন আমার আগে রাগ হলে আমি মনে মনে বলতাম আমার সঙ্গে এরকম হলো তো, ওর সঙ্গে হোক তখন বুঝবে। তখন আমার পুপু আমাকে বুদ্ধি দিয়েছে, মা দ্রৌপদীও কিন্তু অতি রাগে অভিশাপ দিয়েছিল। ওই অভিশাপে যাদের অভিশাপ লেগেছিল তো লেগেছিল, তারা তো শেষ। তবে দ্রৌপদীও অনেক কিছু হারিয়েছিল। তাই কাউকে অভিশাপ দেওয়ার আগে, কাউকে কিছু বলার আগে ভাববে যে এতে আমারও কিছুটা ক্ষতি হবে। আমি সেই থেকে আর কাউকে কোনো অভিশাপ দেওয়া তো দূরের কথা, মানে ভাবিই না যে আমার যে ক্ষতি হলো ওর হোক তখন বুঝবে। আমি তখন ভাবি ভগবান এর বিচার করো, নিশ্চয়ই কোনো না কোনো কারণের জন্য আমার আজকে এই ক্ষতিটা হলো, এর পরিবর্তে নিশ্চয়ই তুমি আমাকে কিছু না কিছু দেবে। আমি ভগবানকে এতটাই বিশ্বাস করি, আর আমার ভক্তিটা এইরকমই। তাই সবসময় বলবেন না যে গোপাল পুজো দেয় না, ঠাকুর ঘরে বসে পুজো করে না। আমি আমার পুজো দেখাবো না, আমি যখন যখন আমার পুজো দেখিয়েছি তখন তখন মানুষ আমার ভুল ধরেছে। তাতে কি বলুন তো, পুজো দেওয়ার পরেও আমি মন থেকে শান্তি পাই না। ওই আপনাদের কমেন্টগুলো পড়ার পরে মনে কি সত্যি তো আমার ভুল হয়ে গেল। কিন্তু না, আমার ঠাকুমা সব সময় শিখিয়েছে যে পুজো দেওয়ার পরে যদি মন খুব শান্তি লাগে, মন খুব আনন্দিত থাকে, তাহলে ভাববি তোর ভক্তি কমপ্লিট, ভগবান তোর পুজোটা নিয়েছে। আর পুজো দেওয়ার পরেও যদি মন অস্থির লাগে, মানে কী যেন একটা হয়নি, তাহলে ভাববি ভক্তির কমতি রয়েছে। তাই আপনাদের যখন যখন, সব বন্ধু না, আমার অনেক বন্ধু পুজো দেখতে ভালোবাসে, তা পুজোটা তো খুব পার্সোনাল, সেটা না দেখানোই ভালো, আমি যেটা বুঝেছি। কারণ সবাই ভালোভাবে নেয় না পুজোটা। এটা করলে না কেন, ওটা করলে না কেন, তুলসী পাতা ঘুরিয়ে দিলে না কেন, বেলপাতাটা উল্টে দিলে কেন। আমি ইন্দ্রর পাশে বসেও এখন পুজো দিই না। এখানে ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি, ইন্দ্র বাড়ি আসলো। আজকে না, কালকে খেলা। কালকে সকাল 8টার সময় ইন্ডোর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই পুপুর ম্যাচ শুরু হবে। এবছরে গোল্ড মেডেল নিশ্চিত, আমার প্রভু আনবেই। যা প্র্যাকটিস করছে, ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে রাইফেল ক্লাবে প্র্যাকটিস করতে। আবার সন্ধে হতে না হতেই আমাকে টাটা বাই বাই বলার প্রয়োজন নেই, বেরিয়ে যাচ্ছে। ঘর খুঁজছি, কোথায় আমার প্রভু, এসে বলছে আমি তো প্র্যাকটিসে গেছিলাম। না গো, পাবে এবারে, একদম শিওর। বুঝছো,
আমার প্রভু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে বলে এই ব্যবসার টেনশনটা অতটা বোঝা যায় না, মানে ওর চোখ মুখ দেখে বোঝা যায় না। মনে তো আছেই টেনশন, কিন্তু খেলা নিয়ে থাকে বলে ঘরে প্রভাব পড়ে না, সংসারে প্রভাব পড়ে না। আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই হলো গতকালকের পেঁপে দিয়ে মুসুর ডাল, সেটাকে ফুটিয়ে একটু ঘন করে নামাবো। পুপুকে আর এই বাসি ডাল দেবো না। তা আজকের মাছটা ভেবেছিলাম ভাজা করে রেখে দেবো, তারপরে ভাবলাম দূর ভাজা দিয়ে কি খাবে, সবকটাই যখন পেটির পিস রয়েছে একটু অল্প তেল মশলা আলু দিয়ে বেশি করে টমেটো বাটা দিয়ে শুকনো শুকনো করে রান্না করে দিই, পুপুর বেশ ভালো লাগবে। আসানসোলে গিয়ে কি খাবে না খাবে সেই জন্য বাড়ি থেকে একটু তরিচুত করে খাইয়ে মেয়েটাকে পাঠাচ্ছি। এই তো দেখে খুব খুশি হয়েছে। ডাল দিলাম না, ডালটা বড় পাতলা। রঙ্গিলার এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে, 2-3টে বান্ধবী নিয়ে গলির ভেতরে ঢুকবে আর ফড়িংকে জ্বালাবে। ফড়িং তো ঘরে স্থির থাকতে পারে না। কি মেঘ ডাকছে, এই যা। আর ওই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে দুটো বসে আছে, এই দুটোর নাম দিয়েছি লটর আর পটর। একই মায়ের পেটের 2 মেয়ে, লটর পটর। এদের সঙ্গে কার খাতির হয়েছে? রঙ্গিলার। রঙ্গিলা প্রত্যেক দিন এদের দুটোকে নিয়ে আসবে, নিজেও এখন খায় আর এদেরও খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে। বলুন তো, একজনকে দেবো আর 2জনকে না খাইয়ে রাখবো? এ কোনো দিন হয়? কিন্তু ভয় লাগে। এই টাইমে না কুকুররা পুরো পাগল হয়ে যায়। খাবার দাবার দিয়ে বাড়ির ভেতরে আনলাম, তারপরে কোনো বাচ্চা কাচ্চাকে যদি খামচি দিয়ে দেয়, হয়ে গেল, থানা পুলিশ হবে। এই জায়গাটা মুছল না আমাদের ইন্দ্রর না, খাওয়া দাওয়ার পরে টেবিল মোছার অভ্যাস নেই, আর আমার খেয়ালও থাকে না। চলুন, পরিষ্কার হয়ে গেছে, কুকুর সাজুগুজু করছে। কি মেঘ ডাকছে গো, আরে বাবা রে বাবা। ইন্দ্রর এই ইয়েটা নেবে না, এটাকে যেন কি বলে, টেলিস্কোপ। এই দেখুন, ইন্দ্র যে ওই পিস্তলের স্ট্যান্ডার্ড ম্যাচটা খেলবে, তার জন্য টেলিস্কোপ লাগবে। সেটা কাল দুপুরে বসে বসে ঠিক করেছে, দেখাই। এই যে দেখুন ছবিটা, সুন্দর লাগছে। আমার দর্শক বন্ধুরা বলে তো, পুপু যেন সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। পুপু চোখ মুখ নাক যেন অন্য রকম হয়ে যাচ্ছে। পকেটে ঢুকালাম। এর মধ্যে ওই বিছানার চাদর আর মেয়ের জামা কাপড় গুলো দিলাম। তোমার ওষুধপত্র কি এর মধ্যে দেবা? হ্যাঁ, বাড়ি তোমার অনেক বড়। আমি যাচ্ছি না, আমার জায়গায় এটাকে বসাবো। এখানটা ঢুকা। আস্তে যাওয়ার আগে যেন ব্যাগ ছিললে মুশকিল। এটা ঢুকা দেবে। তুমি তো পারছো না। আচ্ছা বন্ধু বলুন তো, এই যে চেনটা আমি জানতাম, আমি আমি ঠিক জানতাম ও চেন ছিঁড়ে হাতে নিয়ে চলে আসবে। ওর এত মানে তুমি এত এরকম কেন গো? দেখো আমি দেখেছেন, আমার বলো না যে ওর মর্জি মতো আমাদের চলতে হবে। আমি তো বুঝি, তোমাকে তো আমি চিনি। খনার বাণী না, আমি তো জানি তোমার সঙ্গে 22টা বছর আমি সংসার করছি, তুমি কি ধরনের ব্যস্ততার ইয়েতে এক চক্করে একটা চেনে ছিঁড়ে ফেললো। হ্যাঁ হবে তো। তাও তো আমাকে মানো না, মানো? 5 মিনিটও হয়নি যে বললাম কথাটা, তার মধ্যে করে দেখিয়ে দিলে। দেখো, দুটো চেন হচ্ছে সেফটি। না আর কত দূর যাবো, গাড়ির পেছনে দৌড় করে নাকি? চটি পড়তে বলছিস? চলো। গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ আগে থেকে, এটাই রেডি হয়ে বেরোতে পারছে না। আমার পুকুর খেলাটা যেন খুব খুব ভালো হয়, ওর যেন খুব ভালো হয়।
হুম গ্যাস বন্ধ করো, ফড়িংকে খেতে দিও, হ্যাঁ দরজা তালা পালা ভালো করে মেরো, ভুলে নিয়ে যাও, আর কোলেস্ট্রল ওষুধটা খেয়ে নিও। ঠিক আছে। এটাকে নেবে ভালোভাবে থাকবে সাবধানে থাকবে তাই খেয়ে নেবা টাটা টাটা। ভদ্রভাবে থাকবে, তো ভদ্র ছিল। আর একটু ভদ্র থাকতে হবে। আমি যাচ্ছি। টোনালা যাচ্ছে তো, অভদ্র হওয়ার চান্স নেই। এই টাটা টাটা ইন্দু, টাটা টাটা, ভালোভাবে খেলবে হ্যাঁ মা। হ্যাঁ নাও জল খাবে, যখন দেখবে একটু অস্থির লাগছে জল খাবে। যাও, স্কোর খুব ভালো হবে, যাও। টাটা বাবা টাটা। সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, যাও টাটা। এই আজকে এখন বেরোলো 8টা সাড়ে 8টার মধ্যে আসানসোলের হোটেলে উঠবে, রাতে রেস্ট নেবে, সকাল 8টার সময় ইনডোর খেলা শেষ হয়ে গেলেই 11টা থেকে পুকুর খেলা, খেলে ঠেলে 2:30টার সময় ওরা রওনা দেবে, 2:30-3টের সময় রওনা দেবে, ওখানেই খাওয়া দাওয়া করবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 6:30টার ঘরে। ইন্দ্রপুপু বেরিয়ে যাওয়ার পরে আমি ঘর দুয়ার মুছে স্নান ধান সেরে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধে পুজো দিলাম। এবারে ফড়িংকে খেতে দেব, ছানার সঙ্গে 3খানা বিস্কুট মেখে দিচ্ছি। শুধু ছানা কতক্ষণ পেটে থাকবে বলুন তো? এই দেখুন না, খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। ইন্দ্র ফোন করেছিল, টেলিস্কোপ নিতে ভুলে গেছে জানেন। আমি একবার ফোন করলাম, বললো ব্যস্ত আছে, তারপরে আর ফোন করিনি। ইন্দ্র তো আমাকে ফোন করবে যে কী কারণে ফোন করলে বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে, তখন তো আমি বলে দিতে পারতাম। ও আর ফোন করলো না, আমারও আর পরে ফোন করে বলতে মনে নেই, হয়ে গেল। অন্য কারোর টেলিস্কোপ নিয়ে খেলতে হবে। মুষলধারে বৃষ্টি পড়ছে, এতক্ষণ আরও জোরে পড়ছিল। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম আদা দিয়ে চা আর চানাচুর মুড়ি মাখা কত ভালো লাগে বলুন তো। আর সঙ্গে মনপসন্দ কোনো একটা সিরিজ কিংবা সিনেমা দেখতে হবে। ইন্দ্রর ঘরে ঠাকুর রয়েছে, ঠাকুরকেও ধূপবাতি দেখিয়ে নিচের ঘরে রেখে দিয়েছি। ইন্দ্র বারবার যাওয়ার সময় বলে গেছে আমার ঘরে কিন্তু ধূপ জ্বালিয়ে রাখবে না, অনেক কাগজপত্র আছে, আগুন লেগে গেলে মুশকিল। আগুন আর জলকে মারাত্মক ভয় পায়। হ্যাঁ, গদ্দরের অবস্থা। আমি আমার পাশে বিছানাটাতে তুলে রাখি, পুপু আর তোলে না।